নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কুয়াশার রং। ভয়ানক বর্ষা কদিন সমানভাবে চলেছে, বিরাম বিশ্রাম নেই। প্রতুল মেষের বাসায় নিজের সিটটিতে বসে বসে বিরক্ত হয়ে উঠেছে। কোথায় বা বের হবে? যাবার উপায় নেই কোনো দিকে। ছাদ চুঁইয়ে ঘরে জল পড়ছে। সকাল থেকে বিছানাটা একবার এদিকে একবার ওদিকে সরিয়েই বা কতক্ষণ পারা যায়। সন্ধ্যার সময় আরও জোর বর্ষা নামল। চারিদিক ধোঁয়াকার হয়ে উঠল। বৃষ্টির জলের কুয়াশার ফাঁকে ফাঁকে গ্যাসের আলোগুলো রাস্তার ধারে ঝাপসা দেখাচ্ছে। প্রতুল একটা বিড়ি ধরালো। সকাল থেকে এক বান্ডিল বিড়ি উঠে গেছে। বসে বসে বিড়ি খাওয়া ছাড়া সময় কাটাবার আর উপায় কই। সিগারেট কিনবার পয়সা নেই। এই সময়টা সিগারেট খেয়ে কাটাতে হলে 2 বাক্স ক্যাভেন্ডার নেভিকাট সিগারেট লাগত। প্রতুলের হঠাৎ মনে পড়ল এবেলা এখনো চা খাওয়া হয়নি। মেষের চাকরকে ডাকবার উদ্যোগ করছে, এমন সময় দুয়ারে কে ঘা দিল। হয়তো হরিশ চাকরের মনে পড়ে গেছে তার ঘরে চা দেওয়া হয়নি। দুয়ার খুলে প্রতুল অবাক হয়ে চেয়ে রইল। হ্যাঁ, এই যে প্রতুলদা, ভালো আছেন? নমস্কার, এলাম আপনার এখানেই। একটি 30-32 বছরের লোক, গায়ে ময়লা পাঞ্জাবি, পায়ে রবারের জুতো, হাতে একটা ছোট টিনের সুটকেস, সঙ্গে একটি বছর 9-10-এর ছোট ছেলে নিয়ে ঘরে ঢুকল। ছাতি থেকে জল গড়িয়ে পড়ছে। ভিজে জুতোয় ঘরের দুয়ারের সামনের মেঝেটাতে জলের দাগ পড়ল। খোলা দরজা দিয়ে ইতিমধ্যে বৃষ্টির ঝাপটা ঘরে ঢুকল। আরে খোকা, যা গিয়ে বসগে যা, তো জ্যাঠা মশাই প্রণাম কর। দাঁড়া, পাটা মুছে দিই গামছা দিয়ে। যা। প্রতুল তখনও ঠিক করতে পারেনি যে লোকটা কে, এমন দুর্যোগের দিনে তার আশ্রয় গ্রহণ করতে এসেছে। দেশের লোক, গ্রামের লোক তো নয়। কোথায় একে সে দেখেছে? হঠাৎ তার মনে পড়ে গেল এ সেই শশধর, নাথপুরের শশধর গাঙ্গুলি। এত বড় হয়ে উঠেছে সেই 18-19 বছরের ছোকরা, আর বাল্যের সেই চমৎকার চেহারা এত খারাপ হয়ে উঠল কিভাবে? চিনতে পেরেছেন প্রতুলদা? হ্যাঁ, এসো বসো। ওহ, কতকাল পরে দেখা। তা তুমি জানলে কি করে এখানে আমি আছি? ভালো আছো বেশ? এটি কে, ছেলে? বেশ বেশ। শশধর রাঙা দাঁত বের করে একগাল হেসে বলল, তা হবে না। সে আজ কত বছরের কথা বলুন তো? আজ 12-13 কি 14 বছরের কথা হয়ে গেল। সে আপনার ঠিকানা নিলুম ওই জীবন ভট্টাচার্যের কাছ থেকে। জীবন ভট্টাচার্যকে মনে পড়ছে না? আরে সেই যে জীবনদা আমাদের লাইব্রেরির সেক্রেটারি ছিল। কিন্তু জীবনবাবুই বা আমার ঠিকানা জানলেন কি করে? তাঁর সঙ্গেও তো 12-13 বছর দেখা নেই। যতদিন নাথপুর ছেড়েছি ততদিন তাঁর সঙ্গেও। আরে জীবনদার শালার এক বন্ধু, আপনারও বন্ধু, ওই রাধিকা বাবু। চিনতে পেরেছেন এবার? এই সেখানে জীবনদা শুনেছে আপনি তো আমাদের খবর রাখেন না, আমরা আপনার রাখি। এই স্থির হয়ে বস খোকা, 1 কাপ চা খাওয়ান না দাদা, বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সঙ্গের ছোট ছেলেটি অমনি বলতে শুরু করলো, খিদে পেয়েছে বাবা, আমার খিদে পেয়েছে। তার বাবা ধমক দিয়ে বলল, থাম, ছোঁড়ার অমনি খিদে পেয়ে গেল, থাম না, খেয়েছিস তো দুপুরবেলা। আহা, ওকে ধমকাচ্ছ কেন? ছেলে মানুষের খিদে তো পেতেই পারে। দাঁড়াও খোকা, আমি খাবার আনাচ্ছি। চা ও জলযোগের পর্ব মিটে গেলে প্রতুল বলল, তারপর শশধর এখন হচ্ছে কি? করবো আর কি, রামজীবনপুরের ইউপি স্কুলের হেড পণ্ডিত। আজ 2 দিন ছুটি নিয়ে কলকাতায় এলাম, একটু কাজ আছে। ভালো কথা প্রতুলদা, এখানে একটু থাকবার জায়গা হবে? হ্যাঁ হ্যাঁ, তার আর কি, থাকো না।
জায়গা তো যথেষ্টই রয়েছে। আমি বলে দিচ্ছি তোমাদের খাওয়ার কথা রাত্রে। আজ প্রায় 12-13 বছর আগে প্রতুল নাথপুর গ্রামের মিউনিসিপ্যাল অফিসে কেরানির চাকুরি নিয়ে যায়। নাথপুর নিতান্ত ক্ষুদ্র গ্রাম নয়, আশপাশের 4-5খানি ছোট বড় গ্রাম নিয়ে মিউনিসিপ্যালিটি। ইলেকশন নিয়ে দলাদলি মারামারি পর্যন্ত হতো। লাইব্রেরি ছিল, ডাক্তারখানা ছিল, হাই স্কুল ছিল, একটা পুলিশের ফাঁড়ি পর্যন্ত ছিল। প্রতুল একদিন নিজের ক্ষুদ্র বাসাটিতে বসে আছে একা। একটি 18-19 বছরের ছোকরা এসে প্রণাম করে বলল, আপনি বুঝি নতুন এসেছেন আমাদের গাঁয়ে? হ্যাঁ, এসো বসো। তোমার নাম কি? আমার নাম শশধর। আপনার সাথে আলাপ করতে এলুম। একলাটি বসে থাকেন। এসো এসো, ভালোই। তুমি স্কুলে পড়ো বুঝি? শশধর পরিচয় দিল। না, সে স্কুলে পড়ে না। অবস্থা ভালো না, স্কুলে কে পড়াবে? তাছাড়া সংসারে বাবা নেই, তারই ঘাড়ে সংসার। মা, 2 বোন, 3টি ছোট ছোট ভাই, স্ত্রী। প্রতুল বিস্মিত হয়ে বলল, তুমি বিয়ে করেছো নাকি? হ্যাঁ আগে, হ্যাঁ, ও বছর বিয়ে হয়ে গিয়েছে। ছেলেটি দেখতে খুব সুশ্রী, সুপুরুষ। অল্প বয়সে বিবাহ হওয়াটা আশ্চর্য নয় বটে। কিছুক্ষণ বসে থাকবার পর ছেলেটি সেদিন চলে গেল। তারপর থেকেই মাঝে মাঝে সে প্রায়ই আসত। এ গ্রামে প্রতুল তখন নতুন এসেছে, বিশেষ কারোর সঙ্গে পরিচয় নেই। এই অবস্থায় একজন তরুণ বন্ধু লাভ করে প্রতুলও খুশি হল। সময় কাটাবার একটা উপায় হলো। সন্ধেবেলাটা দুজনে গল্পগুজবে কাটিয়ে দিত। একদিন শশধর প্রতুলকে খাওয়ার নিমন্ত্রণ করল। শশধরের মা তাকে ছেলের মতো যত্ন করে খাওয়ালেন। শশধরের বোন কণা তাকে প্রথম দিনেই প্রতুলদা বলে ডাকল। এই নির্বান্ধব পল্লীগ্রামে এদের স্নেহ সেবা প্রতুলের বড় ভালো লাগলো সেদিন। এরপর অফিস থেকে প্রতুল নিজের বাসায় ফিরতে না ফিরতে শশধর প্রতুলকে ডেকে নিজের বাড়িতে প্রায়ই নিয়ে যায়। প্রায় বৈকালিক চা পানের ও জলযোগের ব্যবস্থা সেখানেই হয়ে থাকে। দিন কতক যাবার পর প্রতুল এতে সংকোচ বোধ করতে লাগল। শশধরদের সাংসারিক ব্যবস্থা বিশেষ সচ্ছল নয়। রোজ রোজ তার জলযোগের জন্য ওদের খরচ করাতে প্রতুলের মন সায় দিল না। সে খাওয়া বন্ধ করল। অবশ্য মুখে সোজাসুজি কোনো কিছু বলতে পারা সম্ভব ছিল না। তবে যাবার ইচ্ছা না থাকলে ওজোর আপত্তির অভাব হয় না। একদিন শশধর এসে বলল, না আজ যেতেই হবে প্রতুলদা। কণা বলেছে তোমাকে নিয়ে না গেলে এসে ভয়ানক রাগ করবে আমার ওপর। প্রতুল আশ্চর্য হয়ে বলল, কণা? হ্যাঁ হ্যাঁ, কণা আমার ছোট বোন। ভুলে গেলেন নাকি? চলুন আজ। প্রতুলের মনে বিস্ময় ও আনন্দ দুই হল। কণার বয়স 15-16, রং ফর্সা, বেশ সুশ্রী মেয়ে। কথাবার্তা বলে চমৎকার। পাড়া গাঁয়ের তুলনায় লেখাপড়াও জানে ভালো। তার সম্বন্ধে কণা আগ্রহ দেখিয়েছে, কথাটা শুনতে খুব ভালো। কণা সেদিন প্রতুলের কাছে কাছেই রইল। কয়দিন না দেখাশোনার পরে দুজনেরই দুজনকে যেন বেশি করে ভালো লাগছিল। ফেরবার সময় প্রতুলের মনে হলো কণাকে আজ যেন তার অত্যন্ত আপনজন বলে মনে হচ্ছে। কেন? নির্জন বাসায় ফিরে কথাটা সে ভাবল। কণা মেয়েটি ভালো, সত্যিই বুদ্ধিমতী, সেবাপরায়ণা। তাদেরই পাল্টি ঘর। আহা, এই জন্যই কি শশধরের এই তাগাদা তাকে ঘন ঘন বাড়ি নিয়ে যাবার জন্য? কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে এ চিন্তাও তার মনে না এসে পারল না। তাই কণার অত গায়ে পড়ে আলাপ করার ঝোঁক তার সঙ্গে। প্রতুল আবার শশধরদের বাড়ি যাওয়া বন্ধ করল। শশধর এসে পীড়াপিড়ি আরম্ভ করতে আদৌ বিলম্ব করল না। এবার কিন্তু প্রতুল অত সহজে ভুলল না। তার মনে দ্বন্দ্ব লেগেছে। কণা তাকে সত্যিই ভালোবাসে, না তাকে বিবাহের ফাঁদে ফেলবার জন্য এ তার একটি ছলনা মাত্র? কণার মা কি জন্য তাকে অত আদর করে থাকেন, বা শশধর তাকে বাড়ি নিয়ে যেতে অত আগ্রহ দেখায়? এর কারণ প্রতুলের কাছে ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। গরিবের মেয়ে,
বিবাহ দেবার সঙ্গতি নেই উপযুক্ত পাত্রে। সেই হিসেবে প্রতুল পাত্র ভালোই, 30 টাকা মাইনে পায় অফিসে, বয়স কম, দেখতে শুনতেও এ পর্যন্ত তো প্রতুলকে কেউ খারাপ বলেনি। এদের সকল স্নেহ ভালোবাসা আগ্রহের মধ্যে একটি গূঢ় স্বার্থসিদ্ধির সন্ধান জেনে প্রতুলের মন এদের প্রতি নিতান্ত বিরূপ হয়ে উঠল। মাস 2 কেটে গেছে। ভাদ্র মাস, 7-8 দিন বেশ ঝলমলে শরতের রৌদ্র। খালের ধারে কাশফুল ফুটেছে, জল কাদা শুকিয়ে আসছে। পূজার ছুটির আর বেশি দেরি নেই। প্রতুল বসে বসে সেই কথা ভাবছিল। মিউনিসিপ্যাল অফিসে 12 দিন ছুটি। এই সময় একদিন কার মুখে প্রতুল শুনল শশধরের বাড়িতে বড় বিপদ। শশধরের মা মৃত্যুশয্যায়। শুনে সে ব্যস্ত হয়ে উঠল। শশধর এদিকে অনেক দিন আসেনি তা নয়, প্রতুল এদের বাড়ি না গেলেও সে এখনো প্রায় এসে বসে থাকে, চা খায়, গল্পগুজব করে। কই মায়ের এমন অসুখের কথা তো শশধর বলেনি। প্রতুল শশধরদের বাড়ি গেল। এমন বিপদের সময় না এসে চুপ করে থাকা, সেটা ভদ্রতা এবং মনুষ্যত্ব উভয়েরই বিরুদ্ধে। প্রতুলের কড়া নাড়ার শব্দে কণা এসে দরজা খুলে দিল। প্রতুলের মনে হলো কণা তাকে দরজায় দেখে বিস্মিত হয়েছে। প্রতুল আগে কথা বলল, মা কেমন আছেন? আসুন বাড়ির মধ্যে। দাদা নেই বাড়িতে, ডাক্তার ডাকতে গিয়েছে। অবস্থা ভালো নয়। চলো চলো দেখি গিয়ে। আমি কিছুই জানি নে কণা অসুখের কথা। শশধর কদিন আমার ওখানে যায়নি, তবে মাঝে যা গিয়েছিল তখন কিছু বলেনি। বলবে কি, মার অসুখ আজ সবে 5 দিন হয়েছে তো। পরশু রাত্রির থেকে বাড়াবাড়ি যাচ্ছে। এর আগে এমন তো হয়নি। ঘরের মধ্যে ঢুকে যেটা প্রতুলের চোখে সর্বপ্রথম পড়ল, সেটি এদের দারিদ্র্যের কুশ্রী ও মলিন রূপ। সে নিজেও বড়লোকের ছেলে নয়, কিন্তু তবুও তাদের বাড়িতে গৃহস্থালির যে শ্রীছাঁদ আছে, এখানে তার শিকিও নেই। কণা বলল, এতকাল আসেননি কেন এদিকে? আমাদের তো ভুলেই গিয়েছেন। প্রতুলের মনে কষ্ট হল। কণার ক্লান্ত, উদ্বেগপূর্ণ এবং ঈষৎ বিষণ্ণ চোখ দুটির দিকে চেয়ে তার মনে হল সে বড় নিষ্ঠুর কাজ করেছে এতদিন এখানে না এসে। কণা বড় ভালো মেয়ে। যতক্ষণ প্রতুল তাদের বাড়ি রইল, ততক্ষণের মধ্যেই প্রতুল জানতে পারল কণার কি কর্তব্য জ্ঞান, রুগ্ন মায়ের কি সেবাটাই করছে কণা। এত দুঃখে উদ্বেগেও কণার সুন্দর রূপ ম্লান হয়নি। অনেক মেয়েকে সে দেখেছে, সাজলে গুজলে সুশ্রী বলে মনে হয়, কিন্তু মলিন কাপড় পরে থাকলে বা চুল না বাঁধা থাকলে, কিংবা হয়তো সদ্য ঘুম থেকে ওঠা অবস্থায় দেখলে বড় খারাপ দেখায়। কণার রূপের মধ্যে একটা কিছু আছে যাতে কোনো অবস্থাতেই খারাপ দেখায় না। এত অনিয়ম, রাত্রি জাগরণ, উদ্বেগ, পরিশ্রমের মধ্যেও কণা তেমনই ফুটন্ত ফুলটির মতো তাজা, তেমনই লাবণ্য ও সুকুমার মুখে। কণার সম্বন্ধে এই একটি মূল্যবান সত্য আবিষ্কার করে প্রতুল আনন্দিত ও বিস্মিত দুই হল। এরপর প্রতুল কদিনই কণাদের বাড়ি নিয়মিত যেতে লাগল। রোগিণীর সেবায় সেও কণাকে সাহায্য করত। স্টোভ জ্বালা, জল গরম করা, বিছানার চাদর বদলানোর সময় রোগিণীকে বিছানার একপাশে সরানো, ডালিম বেদানার দানা ছাড়ানো। 5ম দিনের প্রাতঃকালে কণার মা যখন ইহলোকের মায়া কাটিয়ে চলে গেলেন, তখন সেই শোক সন্তপ্ত পরিবারকে সে যথাযোগ্য সান্ত্বনা দেবার চেষ্টা করতে লাগল। দাহকার্যের খরচপত্র নিজের থেকে দিল, কারণ শশধর একেবারে কপর্দক শূন্য সেদিন। নিজে শ্মশানে গিয়ে শেষ পর্যন্ত রইল। আবার সকলের সঙ্গে সেখান থেকে কণাদের বাড়ি ফিরে আগুন তাপল এবং নিমের পাতা দাঁতে কাটল। কণা আজকাল প্রতুলের দিকেও বড় টানে। তার সুখ দুঃখ, সে রাত্রে ঘুমালো কিনা, তাকে চা ঠিক সময় দেওয়া এবং সেই সঙ্গে কিছু না হোক এক মুঠো মুড়ি ও তেল নুন মেখে দেওয়া, এসব দিকে কণার সতর্ক দৃষ্টি। এত দুঃখ বিপদের মধ্যেও এও প্রতুলের মনে বড় আনন্দ দিয়েছে কদিন। শ্রাদ্ধের আগের দিন প্রতুল শশধরকে নিজের মাইনে থেকে 20টা টাকা দিয়ে
তাকে কি করতে হবে না হবে পরামর্শ দিল। জিনিসপত্র ও লোকজন খাওয়ানোর ফর্দ করল। সামান্য তিলকাঞ্চন শ্রাদ্ধ হবে। শ্রাদ্ধের দিন 12টি ব্রাহ্মণ এবং নিয়মভঙ্গের দিন জন 15 জ্ঞাতি কুটুম্ব খাবে। এসব কথা কণাদের বাড়ি বসেই হচ্ছিল। পরামর্শান্তে প্রতুলকে বসিয়ে রেখে শশধর কোথায় বেরিয়ে গেল। প্রতুলের বসে থাকবার কারণ, সে এখনো বৈকালিক চা পান করেনি। না খেয়ে গেলে কণা চটে যাবে। কণা চা নিয়ে ঘরে ঢুকল। প্রতুল কণার হাত থেকে পেয়ালাটি নিয়ে বলল, বসো কণা, কালকের সব জোগাড় করে রাখো। ফর্দ দিয়েছেন নবীন ভট্টাচার্যি। সন্ধ্যের পর একবার দেখে নিও সেখানা। শশধর কেনাকাটা করতে গিয়েছে, যদি কিছু বাদ পড়ে আনিয়ে নিও। আপনি টাকা দিলেন? আমি? হ্যাঁ, তা কত টাকা দিলেন? সে কথায় দরকার কি, সে এমন কিছু নয়। তাছাড়া ধার শশধর আবার আমায়। দাদা আবার আপনাকে ছাই দেবে। আপনাকে কথাটা বলবো ভেবেছি। কেন আপনি আমাদের পেছনে এমন করে খরচ করবেন? রোগের সময় টাকা দিয়েছেন, আবার কাজের সময় দেবেন। আপনি কি এমন 950 টাকা ব্যাংকে জমিয়েছেন শুনি? মাইনে তো পান 30টি টাকা। আপনার নিজের বাবা মা ভাই বোন রয়েছে, তাদের কি দেবেন? নিজে কি খাবেন? আপনাকে বলি শুনুন, দাদা বেকার বসে আছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে তা কখনো আর উপরহাত করবে না। ওর ওই স্বভাব। আপনি আর 1 পয়সাও দেবেন না বলে দিচ্ছি। মায়ের কাজ হোক আর না হোক, তাতে আপনার কি? আপনি কেন দিতে যাবেন? প্রতুল বিস্মিত দৃষ্টিতে কণার মুখের দিকে চাইল। কণার মুখে একটি সবল তেজস্বী সারল্য, সত্যবাদী ও স্পষ্টভাষী ও ডাগর চোখ দুটি, যা খোসামত করতে বা ছলনা করতে শেখেনি আজও। প্রতুলের তাই মনে হল। কিন্তু কণা আজ একই নতুন ধরনের কথা বলল। ভারী আশ্চর্য কথা। এতদিন কণাকে চিনতে পারেনি সে, আজ চিনল বটে। শ্রদ্ধায় ও সম্ভ্রমে প্রতুলের মন পূর্ণ হয়ে উঠল। কণা সাধারণ মেয়ে নয়। শ্রাদ্ধশান্তি মিটে গেল। প্রতুল নিয়মিত ওদের বাড়ি যাতায়াত করতে লাগল। কণার সেবা অভ্যস্ত হয়ে গেছে। সে যত্ন ও সেবায় এতটুকু খুঁত কোনোদিন প্রতুলের চোখে পড়ল না আজও। মায়ের শোক খানিকটা প্রশমিত হবার পরে কণা আরও সুশ্রী হয়ে উঠেছে এখন। পরিস্ফুট যৌবনশ্রী তার অঙ্গ প্রত্যঙ্গে। প্রতুল ইতিমধ্যে মনে মনে ভেবে স্থির করেছে কি করে কথাটা এইবার সে পারবে। কথাবার্তা পাকা না হয় রইল, অশৌচ কেটে গেলে বিবাহ হতে বাধা কি? পরের বাড়ির তরুণী পূর্ণ যৌবনা মেয়ের সঙ্গে এভাবে মেলামেশা উচিত হচ্ছে না। একটা পাকাপাকি কথা হয়ে যাওয়া ভালো। বিকালে প্রতুল কণাদের বাড়ি গেল। কণা এসে বলল, ওই রে বাস, আমি বলেছি কি না বলেছি প্রতুলদা তো এলো বলে। দুধ নেই চা করবার। ওবেলা পিন্টু দুধের কড়া আলগা করে রেখে দিয়েছে, আর সব দুধখানি উপর করে রেখে দিয়েছে বিড়ালে। বসো কণা, এখানে বসো। চা হবে এখন, তার জন্য কিছু নয়। কণা এখন মাতৃহীন ছোট ভাই বোনের মায়ের স্থান পূর্ণ করে আছে। সংসারে সেই এখন কর্ত্রী। প্রতুল তা জানে। কিন্তু এই ক্ষুদ্র কর্ত্রীটি মাঝে মাঝে কিরকম ফাঁদে পড়ে যায় পয়সা কড়ির অভাবে, তাও প্রতুল দেখেছে। কণা তাকে কিছু বলে না, কোনো দিনও না। কিন্তু সে নানা রকমের টের পায়, যেমন আজই পেল। কণা কি কাজে একটু উঠে গেছে। প্রতুল কণার ছোট্ট ভাই বিনুকে ডেকে বলল, কি খেয়েছো খোকাবাবু? ভাত খেয়েছি। এখন কি খেয়েছো? আর কিছু নেই, ভাত নেই, দিদি খাইনি। তখনই সেখানে কণার ছোট বোন 11 বছরের পিন্টু এলো। প্রতুল বলল, কণা খায়নি কেন? পিন্টু বলল, ভাত ছিল না, ওবেলা চাল ধার করে নিয়ে এলো দিদি ওই সরকারদের বাড়ি থেকে। দাদা কাল কোথায় গেছে, আজও তো ফিরল না। মহেশ চক্রবর্তীর দোকানে টাকা পাবে বলে চাল ডাল দেয় না আজকাল। দিদি এখন কোথায় পাবে, কোন দিকে যাবে? প্রতুল অনেক কথা ভাবল।
কণা সংসার চালাতে পারে না টাকার অভাবে, সে নিজে যদি বাইরে থেকে 2-10 টাকা সাহায্য করে, সেটা যেন ভিক্ষা দেওয়ার মতো দেখায়। সে টাকা হাত পেতে নেওয়ায় কণার গৌরব ক্ষুণ্ণ হয়। কণাকে সে অপমানের মধ্যে টেনে আনতে তার মন সরে না। অথচ এরকম কষ্ট করেই বা কণা কতদিন বাঁচবে? সব দিকের সুমীমাংসা করতে হলে বিবাহের কথাটা পারতে আর বিলম্ব করা উচিত নয়। আজই সে কণার সঙ্গে এ বিষয়ে একটা বোঝাপড়া করবে আগে, তারপরে শশধরকে জানালেই চলবে। এখন শশধরটা মানুষ নয়, সে ইতিমধ্যে বেশ বুঝে ফেলেছে। কণা চা নিয়ে ঘরে ঢুকল, বলল, একটু দেরি হয়ে গেল প্রতুলদা, দুধ ছিল না একেবারে, আনলাম রায় কাকাদের বাড়ি থেকে। দেখুন তো চাটা খেয়ে কেমন হয়েছে। প্রতুল বলল, এই ব্যস্ত হয়ে ঘুরছো কোথায় কণা? বসো, এখানে কথা আছে। শীতকালের বিকাল, কণাদের বাড়ির চারপাশে বন জঙ্গলে বনমৌরি লতায় ফুল ফুটেছে। বেশ একটা উগ্র সুগন্ধে অপরাহ্নের শীতল বাতাস ভরপুর। ভাঙা ইটের পাঁচিলের গায়ে রাঙা রোদ পড়ে কণাদের পুরনো পৈতৃক ভদ্রাসনের প্রাচীনত্ব ও দারিদ্র্য যেন আরও বাড়িয়ে তুলেছে। কণা বসল, প্রতুলের মুখের দিকে আগ্রহের সঙ্গে চেয়ে বলল, কি প্রতুলদা? তোমাকে এই কথাটা বলি, কিছু মনে করো না কণা। অনেক দিন থেকে কথাটা আমার মনে রয়েছে, বলি বলি করে বলা ঘটে আর উঠছে না। তুমি আমায় বিয়ে করবে কণা? আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করব যদি। কণা খানিকটা চুপ করে রইল। খানিকক্ষণ দুজনের কেউই কথা বলল না। তারপরে কণা ধীরে ধীরে অনেকটা চাপা সুরে বলল, সে হয় না প্রতুলদা। প্রতুল বিস্মিত হল। কণার উত্তর সম্পূর্ণ অপ্রত্যাশিত তার কাছে। বলল, হয় না কণা? কণা মাটির দিকে চোখ রেখে পূর্ববৎ নিম্ন সুরে বলল, হয় না প্রতুলদা, কারণ আছে অবশ্যই, কিন্তু সে কথা বলবো না। বিয়ে হতে পারে না। কারণটা জানতে পারলে বড় ভালো হতো কণা। খুব বেশি বাধা কিছু আছে কি? হ্যাঁ। কারণটা বলবে? আপনি কিছুই জানেন না? দাদা কিচ্ছু বলেনি আপনাকে? প্রতুল আরও বিস্মিত হল। কি জানবে সে? শশধরই বা তাকে কি বলবে? অত্যন্ত আগ্রহ ও কৌতূহলের সঙ্গে সে বলল, না কণা, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। শশধর কি বলবে আমায়? আমি বিধবা। তুমি? হ্যাঁ, 8 বছর বয়সে আমার বিয়ে হয়। 13 বছর বয়সে এই 5 বছর হলো। প্রতুলের মাথা বনবন করে ঘুরতে লাগলো, যেন সর্বশরীর যেন ঝিমঝিম করছে। কণা বিধবা? কণার বিবাহ হয়েছিল 8 বছর বয়সে। অদৃষ্টের কি দারুণ পরিহাস! আর সে কত আকাশ কুসুম না রচনা করেছে মনে মনে এই কণাকে নিয়ে। এদের প্রতি মনে মনে কত অবিচার করেছে, তাকে জামাই করবার উদ্দেশ্য প্রতি আরোপ করে। গ্লানি ও অনুতাপে প্রতুলের মন পূর্ণ হয়ে গেল। কিন্তু কণা, এ কথা তো আমি কিছুই জানি নে, আমাকে তো কেউ কিছু বলেনি। আমার কিন্তু ধারণা ছিল যে আপনি জানেন, দাদা বলেছে আপনাকে। আমিও অবাক হয়ে গেছি এ কথা শুনে। একটা কথা বলবো, বিধবার পুনর্বিবাহ তো হচ্ছে সমাজে। প্রতুলদা, ওসব কথা থাক। যা হয় না যেখানে, সেখানে মিথ্যে মিথ্যে সে কথা তোলা কেন? না, আমার কথার উত্তর দাও কণা। আমি অমন ধরনের কথা শুনবো না তোমার মুখে। তোমায় সুখী করার দিকেই আমার লক্ষ্য। সেজন্য সংস্কার এবং সমাজ আমি অনায়াসেই ঠেলব। কণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মুখ নিচু করে আঁচলের প্রান্ত দিয়ে চোখ মুছে বলল, আপনার পায়ে পড়ি প্রতুলদা। প্রতুল আর কিছু বলল না। পরদিন অফিসে এসেই সে চাকুরিতে ইস্তফা দিয়ে দিল 1 মাসের নোটিশে। এখানে আর থাকবে না, থেকে লাভ নেই। এই 1 মাসের মধ্যে সে কণাদের বাড়ি গেল প্রায় প্রত্যেক দিনই,
কিন্তু চাকুরিতে নোটিশ দেওয়ার কথা কাউকে বলল না। বিবাহ সম্বন্ধে কণার সাথে আর কোনো কথা বলেনি, যদিও কণা আগের মতোই তার কাছে নিঃসংকোচে আসে, বসে, কথাবার্তা কয়। যাবার পূর্বে সে কণাদের বাড়ি গেল। অন্যান্য কথাবার্তার পর সে বলল, কণা, আমি এখান থেকে চলে যাচ্ছি কাল। কণা আশ্চর্য হয়ে প্রতুলের মুখের দিকে চেয়ে বলল, চলে যাবেন কেন? চাকুরি ছেড়ে দিচ্ছি। সে কি কথা? কথাটা ঠিক, তাই কাল যাচ্ছি। সত্যি? সত্যি, মিথ্যে বলে লাভ কি? সে কথা তো একদিনও বলেননি। না, বলিনি, বলেই বা লাভ কি, যেতেই যখন হবে। কেন? এখানে আপনার অসুবিধা কি হচ্ছিল? ভালো চাকরি পেয়েছেন বুঝি কোথাও? কোথাও না। কণা চুপ করে রইল, প্রতুলও তাই। খানিক পরে কণা বলল, যাবেন তা জানতুম, বিদেশি লোক আপনি, আপনাকে তো ধরে রাখা যাবে না। আমাদের কথা আপনি শুনবেনই বা কেন? অনেক জ্বালাতন করেছি, কিছু মনে করো না কণা। কণা চুপ করে রইল। এই পর্যন্ত সেদিন কণার সঙ্গে কথাবার্তা। পরদিন আর একবার কণাদের বাড়ি যাবার কথা ভেবেও প্রতুলের যাওয়া ঘটল না। দুপুরের ট্রেনে প্রতুল চলে এলো। সারা পথ কেবল কণার কথা মনে হলো প্রতুলের। সেই অভাব অনটনের সংসারে চিরকাল কাটাতে হবে তাকে। গরিবের ঘরের অল্প বয়সী বিধবা মেয়ে, দাদার সংসার ছাড়া উপায় নেই। কণার জীবন অন্ধকার, কোনো আলো নেই কোনো দিক থেকে। প্রতুলের বুকের মধ্যে কোথায় যেন টনটন করছে। কণাকে কার কাছে রেখে যাচ্ছে সে? পরক্ষণেই ভাবল, কি মুশকিল, কণা রয়েছে তার বাপের ভিটেতে, ভাই বোনের কাছে, দাদার কাছে। আমার সঙ্গে তার কি? মাস 5-6 পরে সেই ফাল্গুন মাসেই মায়ের পীড়াপিড়িতে তাকে বিবাহ করতে হলো। প্রতুলের শ্বশুরের 2-3টি ছোট বড় কলিয়ারি ছিল, কিন্তু কলিয়ারিগুলির অবস্থা ছিল খুব খারাপ। চুরি হতো, নির্ভরযোগ্য ম্যানেজারের অভাবে কলিয়ারিগুলি লোকসানি মহল হয়ে পড়ে থাকত। প্রতুলের শ্বশুর একদিন প্রস্তাব করলেন, সে অফিসে চাকুরি না করে যদি কলিয়ারিগুলির তত্ত্বাবধান করে, তবে অফিসে যে বেতন পাচ্ছে তা তো পাবেই, উপরন্তু ভবিষ্যতে একটা উন্নতির আশা থাকে শ্বশুর জামাই উভয়েরই। প্রতুল শ্বশুরের প্রস্তাবে রাজি হল। আরও বছর 2 পরে কলিয়ারির অবস্থা সত্যই ফিরল প্রতুলের কর্মদক্ষতায়। প্রতুল আসানসোলের রেল স্টেশন থেকে 3 মাইল দূরে বুদ্ধচক কলিয়ারিতে সাজানো বাংলোতে স্ত্রী পুত্র নিয়ে বাস করে। ইতিমধ্যে তার একটি ছেলে হয়েছিল। একটু স্টাইলের উপরেই থাকে, না থাকলে চলে না। কাজের খাতিরেই থাকতে হয় নাকি, কি জানি কেন এখানে এসে কণার কথা তার বড়ই মনে পড়তে লাগল। আজ তার এই সাজানো বাংলো, সুখ ঐশ্বর্য, এদের ভাগ কণা কিছুই পেল না। সেই সুদূর পাড়াগাঁয়ে দারিদ্র ও নিরাশার অন্ধকারের মধ্যে ভাঙা পুরনো ইটের পুরনো কোঠাবাড়ি আঁকড়ে পড়ে রইল। প্রতুলের মনটা যেন হা হা করে ওঠে। সে বুঝল এখনো কণার কথা তার মন জুড়ে বসে আছে, তাই তাকে ভুলে যাওয়া প্রতুলের পক্ষে সহজ নয়। প্রতুলের স্ত্রী বড়লোকের মেয়ে, বাল্যকাল থেকে সে সুখভোগ করে আসছে। তাকে খাইয়ে পরিয়ে নতুন জিনিস দেখিয়ে লাভ কি? তেলা মাথায় তেল দেওয়া। বরং যে চিরবঞ্চিতা, জীবন যাকে কিছু দেয়নি, তাকে যদি আজ সে... কেন এমন হয় জীবনে কে বলবে? যে পেয়ে আসছে সেই বরাবর পায়, যে পায় না সে কখনোই পায় না। যাকে খাইয়ে সুখ, পরিয়ে সুখ, দেখিয়ে সুখ, তাকে খাওয়ানো যায় না, পড়ানো যায় না, দেখানোও যায় না। কেন এমন হয়? এসব 4-5 বছর আগের কথা। আজ কয়েকদিন হলো প্রতুল কলকাতায় এসেছে চাকুরির খোঁজে। কলিয়ারি আছে, কিন্তু প্রতুলের স্ত্রী নেই। পুনর্মূষিকের পর্যায়ে এসে দাঁড়াবার ইতিহাস আছে। সংক্ষেপে এই,
যে গত বৎসর স্ত্রীর মৃত্যুর পর থেকেই শ্বশুরের কলিয়ারিতে থাকা প্রতুলের ভালো মনে হলো না, এবং তারপরে দেখা গেল প্রতুলের শ্বশুরেরও তা ক্রমশ ভালো বলে মনে হচ্ছে না। সুতরাং আজ কয়েকদিন হলো প্রতুল তার ছেলেটিকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে এই পরিচিত মেসটিতে উঠেছে এবং চাকুরির সন্ধানে আছে। এই সেই শশধর, কণার ভাই। এতকাল পরে হঠাৎ এভাবে কোথা থেকে কেমন করে এসে পড়ল। কিছুক্ষণ বসে শশধর চা খেয়ে সুস্থ হবার পরে প্রতুল বলল, তারপর কি মনে করে, কেমন আছো? শশধর বলল, হ্যাঁ, ভালোই আছি। আপনি এখানে আছেন তা শুনলুম জীবনদার কাছে। আপনি নাকি চাকরি খুঁজছেন, সেই জন্যই আমার এখানে আসা। আপনার সব কথাই শুনেছি। কি ব্যাপার, চাকুরির সন্ধান আছে নাকি? ওই আমাদের দেশের মিউনিসিপ্যাল অফিসের সেই কেরানির পোস্ট খালি হয়েছে। আপনি গেলে ওরা লুফে নেবে এখনই। কিশোরী চ্যাটার্জি এখন চেয়ারম্যান, আপনাকে বড় ভালোবাসত। আমাদের আপনার লোক। দিন একখানা দরখাস্ত করে, আমি লিখলে একবার গিয়ে ইন্টারভিউ করে আসবেন চেয়ারম্যানের সঙ্গে। আবার সেই নাথপুর, সেই মিউনিসিপ্যাল অফিসে 30 টাকা বেতনের কেরানির পদ। তাই হোক। প্রতুল দরখাস্ত লিখে পরদিন সকালে শশধরের হাতে দিল। চাকরি না করলে চলবে না। ছোট ছেলেটি নিয়ে 30 টাকায় তার খুব চলে যাবে। তার বাবা মা জীবিত বটে, কিন্তু ছেলের রোজগারের উপর তাদের নির্ভর করতে হয় না। দিন 15 পরে শশধর লিখল, চাকুরির সব ঠিক, একবার এসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করা দরকার। প্রতুল ছেলেকে নিয়ে নাথপুরে গেল। 10 বৎসর আসেনি এদিকে, অথচ যেন মনে হচ্ছে কাল এই গ্রাম ছেড়ে গেছে। কণার কথা সে শশধরকে জিজ্ঞাসা করতে পারেনি, কোথায় যেন বেঁধেছিল। বহু চেষ্টা করেও পারেনি। আজ স্টেশনে নামতেই কণার কথা মনে পড়ল। কণা যেখানে থাকে সেখানেই সে থাকবে জীবনের বাকি কয়টা দিন। বেলা প্রায় 1টা। শশধর স্টেশনে ছিল। বলল, প্রতুলদা, আপনার সেই পুরনো বাসা ভাড়া করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। আর কণা বলে দিয়েছে আজ ওখানে খাবেন। চাকরি হয়ে যাবে এখন, সব বলা আছে। প্রতুল বলল, এ বেলা খাবো না, খোকাকে বরং নিয়ে যাও কণার কাছে, আমি অফিসের পর যাব। আমরা দুজনেই সকালে খেয়ে গাড়িতে চড়েছি। বিকালের দিকে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবার পরে প্রতুল শশধরদের বাড়ি গেল। প্রথমেই কণা এসে সামনে দাঁড়িয়ে বলল, প্রতুলদা, এতদিন পরে মনে পড়ল? তারপর সে পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। প্রতুল অবাক হয়ে চেয়ে রইল। সেই কণা কোথায়? কোথায় সেই লাবণ্যময়ী কিশোরী? এ কণাকে সে চেনে না। কণা পূর্বাপেক্ষা শীর্ণা হয়েছে। যৌবনের সৌন্দর্য অন্তর্হিত হয়েছে অনেককাল বলেই মনে হয়, যদিও বর্তমানে 27-28 বছরের বেশি বয়স নয় কণার। মুখের কোথাও পূর্ব লাবণ্যের চিহ্ন আছে কিনা প্রতুল বিশেষভাবে খুঁজে দেখেও পেল না। সঙ্গে সঙ্গে প্রতুল দেখল কণার ওপর তার সেই ভালোবাসা যেন এক মুহূর্তে মন থেকে কর্পূরের মতো উবে গেছে। এ কণা অন্য একজন স্ত্রীলোক। তার ভালোবাসার পাত্রী তার পরিচিত কণা এ নয়। কাকে সে ভালোবাসবে? কণা অবশ্য খুব আদর যত্ন করল। আহারাদির পরে প্রতুলকে পান এনে দিয়ে কণা বলল, কতদিন আসেননি, অনেক কথা আছে আপনার সঙ্গে প্রতুলদা। বসুন, আমি আসছি। প্রতুল ভাবছিল ভাগ্যে কণার সঙ্গে তার বিবাহের সুবিধা বা যোগাযোগ হয়নি। কি বেঁচেই গেছে সে, ভগবান বাঁচিয়ে দিয়েছেন। উফ। 2-4টি মামুলি কথা বলে প্রতুল ছেলের হাত ধরে ওদের বাড়ি থেকে বের হয়ে হাঁপ ছেড়ে যেন বাঁচল। পরদিন সকালে শশধরকে ডেকে বলল, না ভাই, ছেলেটার শরীর খারাপ হয়েছে কাল রাত্রেই। তোমাদের যা ম্যালেরিয়ার দেশ, ছেলে নিয়ে এখানে চাকুরি পোষাবে না, অন্যত্র চেষ্টা দেখি গে।